নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন কাজীর বুদ্ধি, লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। অনুগ্রহ করে সম্পূর্ণ গল্পটা শুনবেন, আশা করি ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প পাঠ, কাজীর বুদ্ধি। বাদশাহী আমল। দিল্লির প্রধান বিচারপতি কাজী নবাব মির্জা হামিদ উদ্দিন আফসার উল মুল্লাক বাহাদুর সান্ধ্য নামাজ সমাপন্তে অন্তঃপুরে বসিয়া চক্ষু মুদিয়া সোনার আলবেলায় তাওয়াদার মৃগনাভি সুগন্ধি তামাকু সেবনে ব্যাপৃত ছিলেন। এমন সময় তাহার খাস খানসামা আসিয়া সংবাদ দিল, মানিক চাঁদজি নামে এক ব্যক্তি দর্শন প্রার্থী। কাজী সাহেব চক্ষু খুলিয়া জিজ্ঞাসা করিলেন, কি নাম বলিলে? মানিক চাঁদজি। কে সে? কি পরিচয় দিল? পরিচয় কিছুই দেয় নাই, বলিল সে বড় বিপন্ন, তাহার ওপর অত্যন্ত বেআইনি হইয়াছে। আপনি ধর্মাবতার, আপনার নিকট সে নিজ দুঃখ নিবেদন করিবে। তা এখানে কেন? বিচারালয়ে আমার পেশকারের নিকট নিজ দরখাস্ত দাখিল করিতে বলো। ভৃত্য সবিনয়ে উত্তর করিল, হুজুর, সে বলিল তাহার যাহা বক্তব্য তাহা অত্যন্ত গোপনীয়। ধর্ম অবতার ভিন্ন অন্য কাহারও নিকট সে এ কথা প্রকাশ করিতে চাহে না। বড়ই কাঁদাকাটা করিতেছে, তাহার উপর বড়ই জুলুম হইয়াছে। কাজী সাহেব নীরবে আলবোলায় কয়েক টান দিয়া শেষে বলিলেন, আচ্ছা, বৈঠকখানায় তাহাকে বসাও, আমি ক্ষণকাল পরে আসিতেছি। খানসামা সেলাম করিয়া প্রস্থান করিল। কাজী সাহেব কিছুক্ষণ আরামে ধূমপান করিলেন, তারপর উঠিয়া ধীর পদে বাহির হইয়া বৈঠকখানা গৃহে প্রবেশ করিলেন। মানিক চাঁদ বসিয়া ছিল, দাঁড়াইয়া উঠিয়া সসম্ভবে কাজী সাহেবকে সেলাম করিল। বইছে বইছে বলিয়া কাজী সাহেব নিজেও উপবেশন করিলেন। কাজী সাহেব দেখিলেন লোকটির বয়স অনুমান 50 বৎসর, তাহার অপেক্ষা অন্তত 10 বৎসরের বয়স কনিষ্ঠ। বেশ বাস ধনীজৌনচিত নহে, দারিদ্র্যেরই মতো। জিজ্ঞাসা করিলেন, কি চাহেন আপনি? মানিক চাঁদ বলিল, আমি হুজুরের নিকট ন্যায় বিচার চাহি, গরিবের উপর বড়ই জুলুম হইয়াছে। কি হইয়াছে খুলিয়া বলুন। মানিক চাঁদ তখন নিজের কাহিনী বলিতে আরম্ভ করিল। হুজুর, 3-4 পুরুষ আমরা এই দিল্লি নগরীর অধিবাসী। পূর্বপুরুষদের আমল হইতেই আমাদের চিনির কারবার আছে। পিতার মৃত্যুর পর আমি সেই কারবারের মালিক হই, কারণ আমি আমার পিতার একমাত্র সন্তান ছিলাম। কারবার চালাইতে লাগিলাম, বিবাহ করিয়া সংসার ধর্মও করিতে লাগিলাম। বেশ সুখেই কয়েক বৎসর কাটিল। কারবারটি আমি নিজে বড় দেখিতাম না। বাল্যকাল হইতেই ধর্মের দিকেই আমার আকর্ষণ বেশি। টাকা পয়সার প্রতি কোনো দিনই তেমন নজর করি নাই। পুরাতন আমলের কর্মচারীরা ছিল, তাহারাই দেখিত শুনিত। আমি তাহাদের উপরেই সমস্ত ভার দিয়া নিশ্চিন্ত মনে আপন সাধন ভোজন লইয়া থাকিতাম। কিছুদিন পরে বুঝিতে পারলাম কর্মচারীরা বিশ্বাসঘাতকতা করিতেছে, নিজেরাই সব লুটিয়া ফুটিয়া খাইতেছে। ভাবিলাম, খাও, আমি খাইতেছি উহারা খাইবে না, আমি বসিয়া খাইতেছি উহারা খাটিয়া খাইতেছে, হয়তো আমার চেয়ে উহাদের অভাব আরো বেশি। এই ভাবিয়াই চলিতেছিল। হুজুরের বোধহয় স্মরণ আছে, 5 বৎসর পূর্বে এই দিল্লি শহরে হাইজা বিমারির অর্থাৎ কলেরার অত্যন্ত প্রকোপ হইয়াছিল। সে বৎসর হাজার হাজার লোক ওই রোগে আক্রান্ত হয়েই মারা যায়। রামজির কি মর্জি হইল তিনি আমার
স্ত্রী, পুত্র, কন্যা সকলকেই আমার নিকট হইতে কাড়িয়া লইলেন। এই পর্যন্ত বলিয়া মানিকচাঁদ দুই হাতে মুখ ঢাকিয়া ফোপাইয়া ফোপাইয়া কাঁদিতে লাগিল। কাজী সাহেব বললেন, চুপ করো ভাইয়া। আল্লাহ যাহা করিয়াছেন, শোক করিয়া তাহার কার্যের প্রতিবাদ করা তোমার উচিত নয়। কিয়ৎক্ষণ পরে মানিকচাঁদ একটু সামলাইয়া লইলেন। কাজী সাহেব বলিলেন, তোমার উপর বেআইনি কি জুলুম হইয়াছে তাহাই বলো। মানিকচাঁদ আবার বলিতে লাগিল, আমার স্ত্রী, পুত্র, কন্যার মৃত্যুর পর কিছুদিন আমি পাগলের মতন হইয়াছিলাম। অবশেষে ভাবিলাম, আমি সংসার মায়ায় জড়ীভূত হইয়া থাকি, ইহা বোধ হয় রামজির ইচ্ছা নয়। তাই তিনি আমার সকল বন্ধন কাটিয়া দিলেন। সংসারের মোহে আর আকৃষ্ট হইব না, সাধন ভজন করিয়াই জীবনের অবশিষ্ট কাল কাটাইব। ইহাই স্থির করিয়া আমি কারবারটি বিক্রয় করিয়া ফেলিলাম। গৃহের দ্রব্য সামগ্রীও অনেক বিক্রয় করিলাম। ইহাতে লক্ষাধিক টাকা হইল। ভাবিলাম, এখন কিছুদিন তীর্থ পর্যটন করি, তারপর ফিরিয়া আসিয়া ওই টাকায় একটি দেবমন্দির স্থাপন করিয়া সাধন ভজনে নিযুক্ত হইব। ভাবিলাম, এত টাকা এখন রাখি কোথায়? এই শহরে আমার একজন ধনী বন্ধু আছেন। শুধু ধনী নহেন, খুব পণ্ডিত ব্যক্তি। তাহার নাম মুন্সি ভবানী শঙ্কর। কাজী সাহেব বাধা দিয়া বলেন, কোন ভবানী শঙ্কর? যিনি চন্দন চৌকে বাস করেন? হ্যাঁ, তিনি। চন্দন চৌকে তাহার প্রকাণ্ড অট্টালিকা। কাজী সাহেব বলিলেন, হ্যাঁ, তাহাকে আমি চিনি। মানিকচাঁদ বলিল, ভবানী শঙ্কর আমার বাল্যকালের বন্ধু। আমরা এক মক্তবে পাঠ করিয়াছি। ভাবিলাম, ভবানী শঙ্করের নিকট লক্ষ টাকা গচ্ছিত রাখিয়া যাই, ফিরিয়া আসিয়া লইব। তাই তাহার কাছে গিয়া সমস্ত কথা বলিয়া লক্ষ টাকা তাহার নিকট জমা দিলাম। কাজী সাহেব জিজ্ঞাসা করিলেন, রসিদ লইয়াছিলে? মানিকচাঁদ বলিল, বাল্যবন্ধু, মানি লোক, লজ্জায় আমি রসিদ চাইতে পারি নাই। তবে সে নিজেই বলিয়াছিল, একটা রসিদ দিব কি? আমার খাতায় অবশ্য জমা করাই থাকিবে। আমি লজ্জার খাতিরে বলিয়াছিলাম, রসিদ আর কি হইবে, তীর্থে তীর্থে ঘুরিয়া বেড়াইব, রসিদ হারাইয়া ফেলিবে বই তো নয়। কাজী সাহেব বলিলেন, তারপর? তারপর আমি অবশিষ্ট টাকা লইয়া তীর্থ ভ্রমণে বাহির হইলাম। 2 বৎসর কাল নানা তীর্থে ঘুরিয়া 1 সপ্তাহ মাত্র দিল্লিতে ফিরিয়া আসিয়াছি। সীতারামজির একটি মন্দির বানাইবার জন্য যমুনা তীরে একটি স্থান ঠিক করিয়াছি। গতকালও আমি টাকাগুলো আনিতে গিয়াছিলাম। কিন্তু কাজী সাহেব, কি বলিব, ভবানী টাকার কথা একদম অস্বীকার করিল। বলিল, আমি নাকি পাগল হইয়া গিয়াছি, তাই এই অসম্ভব কথা বলিতেছি, আমাকে হাঁকাইয়া দিয়াছি। ভাবিতাম, ভবানী শঙ্কর অমন ভালো লোক, অত বড় বিদ্বান, ও কখনো অধর্ম করিবে না। কিন্তু দেখুন একবার কাণ্ড কারখানা। এখন কাজী সাহেব, আপনি যদি দয়া না করেন, তবে ওই টাকাগুলো কি করে উদ্ধার হইবে? কাজী সাহেব জিজ্ঞাসা করিলেন, রসিদ না হয় লও নাই, টাকাটা জমা রাখিবার সময় সেখানে অন্য কেউ উপস্থিত ছিল কি? কেহই ছিল না, শুধু সে আর আমি। তবে বাবু, আমি কি করব বলো? একটা রসিদ পর্যন্ত নাও নাই, একটা সাক্ষী নাই, কি করিয়া তোমার টাকা আমি উদ্ধার করিয়া দিব? মানিকচাঁদ বলিল, তবে কি হুজুরের ন্যায় ধর্মজ্ঞ বিচারপতি দিল্লি শহরে থাকিতে গরিবের উপর এই বেআইনি হইবে? কোনো উপায় চিন্তা করুন ধর্ম অবতার। কাজী সাহেব ভৃত্যকে ডাকিয়া বলিলেন, আরে ছিলন বদলে দে। মানিকচাঁদকে বলিলেন, আচ্ছা, আমি চিন্তা করি,
তুমি কল্ল সন্ধ্যায় আবার আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিও। আর সাবধান, আমার কাছে আসিয়াছিলে, নালিশ করিয়াছ, এ কথা কেউই যেন ঘুণাক্ষরে জানিতে না পারে। এখন যাও। হুকুম তামিল করিব হুজুর, বলিয়া মানিকচাঁদ কাজী সাহেবকে সশ্রমভাবে অভিবাদন করিয়া প্রস্থান করিল। কাজী সাহেব সেইখানেই বসিয়া আবার আলবোলার নল মুখে লইলেন এবং চক্ষু মুদিয়া চিন্তায় ব্যাপৃত হইলেন। ঘণ্টাখানিক পরে তাহার মুখ হইতে বাহির হইল, ঠিক হোগা। চক্ষু খুলিয়া বলিলেন, আর কৌন হ্যাঁ, ছিলম বদলে দে। পরদিন সন্ধ্যার পর মানিকচাঁদ আসিয়া হাজির হইল। কাজী সাহেব জিজ্ঞাসা করিলেন, আজ কি বার? আজ হুজুর মঙ্গলবার। পরশু বৃহস্পতিবার। বিকেলে তুমি আবার ভবানী শঙ্করের নিকট গিয়া টাকা চাহিবে। যদি সে পুনরায় অস্বীকার করে, তবে তুমি তাকে এই বলিয়া শাসাইবে, আচ্ছা, তবে অগত্যা আমাকে প্রধান কাজী সাহেবের দরবারে নালিশমন্দ করিতে হইবে। কল্ল শুক্রবার আদালত বন্ধ। পরশু করিব, দেখি তিনি ইহার কোনো প্রতিকার করেন কিনা। এই বলিয়া তুমি বাড়ি চলিয়া যাইবে। জো হুকুম হুজুর, বলিয়া মানিকচাঁদ প্রস্থান করিল। পরদিন কাজী সাহেব মুন্সী ভবানী শঙ্করকে এই পত্রখানি লিখিলেন, বন্ধু, বহুদিন আপনার সহিত দেখা সাক্ষাৎ হয় নাই। আজ সন্ধ্যার পর আমার গরিবখানায় যদি একবার দর্শন দেন, বিশেষ বাধিত হই। জরুরি কথাবার্তা আছে। ইতি। পত্র পাইয়া ভবানী শঙ্কর একটু দ্বিধায় পড়িয়া গেল। হঠাৎ কাজী সাহেবের এ তলব কেন? তবে মানিকচাঁদ তাহার কাছে গিয়া আমার নামে কিছু লাগাইয়াছে নাকি? তাই তাহার টাকা ফেরত দেবার জন্য বন্ধুভাবে আমাকে অনুরোধ করিবার জন্যই ডাকেন নাই তো? সন্ধ্যার পর ভবানী শঙ্কর কাজী সাহেবের সহিত সাক্ষাৎ করিল। কাজী সাহেব অত্যন্ত অন্তরঙ্গভাবে তাহার সহিত আলাপ করিতে লাগিলেন। অবশেষে বলিলেন, দেখুন বাবু সাহেব, শহরে কি পরিমাণ জাল, জোরচুরি, ধাপ্পাবাজির প্রাদুর্ভাব হইয়াছে, ইহা আপনি দেখিতেছেন তো? ভবানী শঙ্কর বলিলেন, হ্যাঁ সাহেব, দেখিতেছি বই কি। ধর্ম রসাতলে গেল, পাপ অত্যন্ত বাড়িয়া চলিয়াছে। কাজী বলিলেন, মামলা মোকদ্দমা এতই বাড়িয়া গিয়াছে যে আমার মশায় খাটিয়া খাটিয়া প্রাণটা গেল। বিশেষ এখন বৃদ্ধ হইয়াছি। সেদিন বাদশাহের দর্শন লাভের সৌভাগ্য আমার হইয়াছিল। তাহার কাছে সকল কথা আমি বলিলাম। শুনিয়া তিনি বলিলেন, আচ্ছা কাজী সাহেব, আপনি বরং আপনার অধীনে 2 জন নায়েব কাজী নিযুক্ত করুন। তাহাতে আপনার শ্রম লাঘবও হইবে এবং মামলা মোকদ্দমার শীঘ্রই নিষ্পত্তি হইবে। 2 জন উপযুক্ত লোক স্থির করিবার ভার আমি আপনাকেই দিলাম। এমন 2 জন লোক নিযুক্ত করিবেন যাহারা খুব বিদ্বান, অত্যন্ত ধার্মিক, যাহাদের নামে শত্রুতেও কোনো অপযশ করিতে পারে না। রাজকোষ হইতে তাহাদের উপযুক্ত বেতনও মঞ্জুর করিব। দরবার বরখাস্ত হইলে আমি চলিয়া আসিতেছিলাম। বাদশাহ পুনরায় আমাকে ডাকিয়া বলিলেন, দেখুন কাজী, 2 জন নায়েব কাজী, একজন মুসলমান, একজন হিন্দু হওয়া আবশ্যক। কারণ হিন্দু মুসলমান উভয়েই আমার সমতুল্য প্রজা। কিন্তু ওই কথা স্মরণ রাখিবেন, এমন 2 জন লোক চাই যাহাদের নামে কোনোদিন কোনো শত্রুও অধর্মের অভিযোগ আরোপ করে নাই। তা ভবানী শঙ্করজি, এই শহরে হিন্দুদের মধ্যে আপনাকেই আমি অত্যন্ত বিদ্বান ও ধার্মিক বলিয়া জানি।
আপনি কি এই কর্মটি গ্রহণ করতে সম্মত আছিলেন? মুসলমান একজনকে আমি স্থির করিয়াই রাখিয়াছি। যদি সম্মত হন তো বলুন। আগামী সোমবারে বাদশাহ আবার আমাকে তলব করিয়াছেন। সেই দিন এই বিষয়ে তাহার পরোয়ানা হাসিল করিয়া আসিব। নায়েব কাজীগিরি এই দিল্লি শহরেই? বেতন যাই হোক, উপরি আয় যে বিলক্ষণ। ভবানী শঙ্কর কাজী সাহেবকে ধন্যবাদ দিয়া কর্মগ্রহণে সম্মতি জানাইলেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর মানিকচাঁদ আবার গিয়া ভবানী শঙ্করের দ্বারস্থ হইল। টাকার কথা বলিবা মাত্র আবার তিনি গালিমন্দ করিয়া মানিকচাঁদকে তাড়াইয়া দিলেন। মানিকচাঁদও শনিবার প্রথম কাছারিতেই নালিশ দায়ের করিবে বলিয়াই শাসাইয়া গেল। মানিকচাঁদ চলিয়া গেলে কিছুক্ষণ পরে ভবানী শঙ্করের মনে হইল, হায়, কি করিলাম! শনিবার দিন ও যদি আমার নামে ওই কুৎসিত নালিশ কাজী সাহেবের নিকট দায়ের করে, তবে তো আমার উপর কাজী সাহেবের সন্দেহ জন্মিতে পারে। তাহা হইলে আমার নায়েব কাজীগিরি চাকরিটাও ফসকাইয়া যাইবে দেখিতেছি। তার চেয়ে বরং মানিকচাঁদের টাকার লোকটা পরিত্যাগ করাই শ্রেয়। চাকরিতে বহাল হইলে অমন কত লক্ষ ঘরে আসিবে। পরদিন প্রভাতেই ভবানী শঙ্কর ভৃত্য পাঠাইয়া মানিকচাঁদকে আবার ডাকাইয়া আনিলেন। বলিলেন, বন্ধু, তোমার মুখখানি অমন রাগ রাগ কেন বলো দেখি? ঠাট্টাও বোঝো না ভাই? 2 দিন আমি তোমার সহিত একটু ঠাট্টা করলাম, বই তো আর কিছু নয়। এই নাও তোমার টাকা। মানিকচাঁদ টাকা গুনিয়া লইয়া গৃহে ফিরিল। সোমবার দিন সন্ধ্যায় ভবানী শঙ্কর কাজী সাহেবের সহিত সাক্ষাৎ করিয়া জিজ্ঞাসা করিল, বাদশাহের পরোয়ানা বাহির হইল? কবে হইতে আমার এজলাস করিতে হইবে? কাজী সাহেব দুঃখিতভাবে বলিলেন, না, মঞ্জুরি পাইলাম না। বাদশাহ বলিলেন, দেশময় বড়ই দুর্ভিক্ষ বাঁধিয়াছে, প্রজারা অনাহারে মরিতেছে, তাহাদের খাদ্য যোগাইতেই রাজকোষ শূন্য হইয়া যাইবে। এই বৎসর আর নায়েব কাজী বহাল করা হইবে না। একলাই আমার এই সর্বকার্য করিতে হইবে। দেখি হে বুড়ো হাড়ে কতদিন চালাইতে পারি। নমস্কার। গল্পটা কেমন শুনলে? গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন।